সো হ্যালো এভরিওয়ান, বাংলার উত্থান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের আজকের ক্লাসটা হচ্ছে ভারতের সংবিধান নিয়ে ক্লাস। দেখো, যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমি এই সিরিজটা তৈরি করছি, যেখানে ডে 1 ডে 2 এভাবে করে ক্লাসটা কিন্তু চলতে থাকবে। তোমাদের যত রকম এক্সাম হোক না কেন, সেটা হচ্ছে ধরো সেন্ট্রাল গভর্নমেন্টেরই হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই হোক, যে কোনো এক্সামের জন্য আমি কিন্তু তোমাদের প্রিপারেশনটা করাচ্ছি। তো সেই হিসেবে যত রকমের প্রশ্ন আসে পরীক্ষায়, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। কিন্তু প্রথমে দেখো, আমাদের পড়ার একটা সিকোয়েন্স থাকার দরকার। প্রথমে আমরা চ্যাপ্টারটাকে, এর ভেতরে কি আছে সেই বিষয়বস্তুটাকে আগে ভালো করে জেনে নেব, তারপরে গিয়ে আমরা এমসিকিউ করব। ঠিক আছে? তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করছি। দেখো, ফার্স্ট ক্লাসটা হচ্ছে ভারতের সংবিধানের উৎস এবং প্রস্তাবনা, এই চ্যাপ্টার দিয়ে আমি শুরু করছি। চলো। তো ওয়ান লাইনার হিসেবে আমি কোশ্চেনগুলো সাজিয়েছি, তোমাদের পরপর কোশ্চেনগুলো সাজানো আছে। প্রচুর প্রশ্ন এক এক করে তোমাদের ক্লাসগুলো আসতে থাকবে, তোমরা শুধু ক্লাসগুলো দেখতে থাকো। পুরোপুরি দেখে তারপরে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে? দেখো, প্রথম যে পয়েন্টটা আছে সেটা বলছে যে ভারতীয় সংবিধান হচ্ছে পৃথিবীর সর্বাপেক্ষা জটিল এবং বৃহৎ লিখিত সংবিধান। তাহলে ভারতবর্ষের সংবিধান হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে জটিল সংবিধান এবং বৃহত্তম সংবিধান। আর তার সাথে বলছে যে লিখিত সংবিধান। দেখো, লিখিত সংবিধান মানে কি? তো আমাদের যে সংবিধান সেটা লিখিত আকারে আছে। ধরো একটা বইয়ের মধ্যে, মোটামুটি মানে ধরো একটা বইয়ের মধ্যে, সেটার মধ্যে লিখিত আকারে রয়েছে। তো তার জন্য বলা হচ্ছে লিখিত সংবিধান। লিখিত হয় আবার অলিখিত হয়, কিছু কিছু দেশের ক্ষেত্রে অলিখিত সংবিধান, আমাদের হচ্ছে লিখিত সংবিধান। গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছে মূল সংবিধানে, অর্থাৎ আমাদের যখন সংবিধানটা তৈরি হয়, যখন সংবিধান প্রণীত হয়, তখন সে সময়ে 395টি ধারা, 8টি শিডিউল এবং 22টি অংশ বা অধ্যায় ছিল। ঠিক আছে? এগুলো কি বলে দিচ্ছি, জাস্ট হালকা করে পয়েন্টগুলো বলবো। তাহলে কি বলছে, যখন সংবিধান প্রণীত হয়, ভারতের সংবিধান যখন রচনা হয়, তখন 395টি ধারা ছিল, 8টা শিডিউল ছিল এবং 22টি অংশ বা পার্ট ছিল বা অধ্যায় ছিল। বর্তমানে সেটা কত হয়ে গেছে? দেখো, আগে ছিল 395, এখন প্রায় 848টা ধারা রয়েছে। ঠিক আছে? এবং শিডিউল আছে, আগে ছিল 8টা, এখন হয়ে গেছে 12টা শিডিউল। আগে ছিল 22টা অধ্যায় বা অংশ, এখন হয়ে গেছে 25টা অংশ বা পার্ট। এবার দেখো, আমরা যে কোনো একটা বই যদি খুলি, সে বইয়ের মধ্যে কি থাকে? ধরো সূচিপত্র থাকবে, এবং সূচিপত্রের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো, অধ্যায়গুলো থাকে পরপর। পরপর কি পাই আমরা? অধ্যায়গুলো পাই। 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়। তো আমাদের যে ভারতের যে সংবিধান, সেক্ষেত্রে দেখো, প্রথমে মানে যখন সংবিধান রচনা হয়েছিল, তখন 22টা অংশ বা অধ্যায় ছিল। এই যে অংশগুলো, এগুলোকে আমাদের বলা হয় পার্ট। ঠিক আছে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম করে করে পয়েন্ট নেওয়া হয়। ঠিক আছে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে করে। তাহলে বুঝতেই পারছো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে করে কিন্তু আমাদের অধ্যায়গুলোর নামকরণ করা হয়েছে। মানে ধরো পার্ট 1, তারপর হচ্ছে পার্ট 2, তারপর হচ্ছে পার্ট 3। এবার অধ্যায়ের নাম এটা না, পার্ট 1 এর মধ্যে এবার যে অধ্যায়ের নাম আছে সেটা ধরো লেখা থাকলো। এবার এটা গেল পার্ট। এবার পার্টটাকে আবার কি বলা হয়? দেখো, সেটাকে আবার অংশও বলা হয়, বা সেটাকে অধ্যায়ও বলা হয়। ঠিক আছে? অধ্যায়ও বলা হয় বা অংশও বলা হয়। ওকে? আবার দেখো, অধ্যায় ব্যাপারটা আবার অনেক সময় আলাদাভাবেও এটাকে বলা যায়, যে ধরো 1 নাম্বার যে পার্টটা রয়েছে, সেই পার্ট 1 এর ধরো এখানে হয়তো একটা অধ্যায়, দুটো অধ্যায়, এরকমও কিন্তু থাকে। যে এক একটা পার্টের মধ্যে ধরো এক একটা পার্ট অনেক বড় যদি হয়, সেই পার্টটা, সেই পার্টের মধ্যে কিন্তু আবার অধ্যায় ভাগ করা থাকে, যে এটা 1 নাম্বার অধ্যায় কি বলেছে, এর আবার 2 নাম্বার অধ্যায় কি বলেছে। কিন্তু জেনারেলি আমাদের পরীক্ষায় যেটা থাকে, যে কটা যদি অধ্যায় বলে, আমরা বলবো এখন হচ্ছে 25টা, আগে ছিল 22টা। যদি বলে অংশ বলে, তাও আমরা এটাই বলবো। যদি বলে পার্ট কটা, তাও আমরা এটাই বলবো যে 25টা পার্ট আছে। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। তারপর দেখো, তারপর হচ্ছে ধারা। এবার আমি বলছি যে ধরো একটা পার্ট 1, পার্ট 2, ঠিক আছে, এটা এক একটা চ্যাপ্টার হয়ে গেল। এবার এই চ্যাপ্টারের মধ্যে আবার কি হচ্ছে, ধারা থাকছে। 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা। এই বিভিন্ন যে ধারাগুলো আছে, এগুলোতে আবার এর সম্পর্কে ডিটেলসে এক একটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে ডিটেলসে আলোচনা করা রয়েছে। ঠিক আছে? এবার হচ্ছে শিডিউল। দেখো, শিডিউলটা কি? শিডিউল হচ্ছে আমাদের সংবিধানের একটা পার্ট, কিন্তু ভারতের সংবিধান আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে জটিলতম সংবিধান এবং বৃহত্তম সংবিধান। এবার এই সংবিধানের মধ্যে কিছু কিছু জিনিস রয়েছে, যেগুলোকে মানে
যদি আমাদের ওই সংবিধানের মধ্যে মানে ওই জায়গার মধ্যে যদি ঢোকায়, অধ্যায়গুলোর মধ্যে যদি ঢোকায়, তাহলে জিনিসটা আরও কিন্তু জটিল হয়ে যাচ্ছে। যার জন্য কি করেছে, এই শিডিউল নামে আলাদা একটা অংশ করা হয়েছে। তো এখন কটা শিডিউল আছে? 12টা শিডিউল আছে, ঠিক আছে, 12টা শিডিউল আছে। এগুলো আমরা পড়বো পরপর। কতগুলো পার্ট আছে, সে 25টা যে পার্ট আছে, সে 25টা পার্ট কী কী রয়েছে, সেগুলোতে কি কি আলোচনা করা হয়েছে, কোন কোন ধারা ওর মধ্যে রয়েছে, এগুলো সব আমরা নেক্সট ক্লাসগুলোতে করব। এবং আমাদের যে 12টা শিডিউল আছে, সেই শিডিউলগুলোর মধ্যে কি কি আলোচনা করা হয়েছে সেগুলো আমরা আলোচনা করব। 3 নম্বর পয়েন্ট দেখো, আচ্ছা 4 নম্বর পয়েন্ট বলছে যে ভারতীয় সংবিধানে সুপরিবর্তনশীলতা এবং দুষ্পরিবর্তনশীলতা উভয় প্রকার বৈশিষ্ট্যের সমন্বয়। সুপরিবর্তনশীলতা আর দুষ্পরিবর্তনশীলতা মানেটা কি? অর্থাৎ ভারতবর্ষের যে সংবিধান, সেটাতে আমরা দু রকমের বৈশিষ্ট্য দেখতে পাই। একটা হচ্ছে, দেখো যদি ধরো ভারতের কোনো রাজ্য, সেই রাজ্যের নাম পরিবর্তন করা হবে, বা কোনো একটা রাজ্যের সাথে আরেকটা রাজ্য অ্যাটাচ করবে, বা একটা রাজ্য আর আরেকটা রাজ্য সেপারেট করবে, ঠিক আছে, এই যে কাজগুলো, এগুলো কিন্তু খুব সহজ ওয়েতে হয়ে যায়। অর্থাৎ কি, ধরো লোকসভায় বিল পাস হলো, তার মাধ্যমে কিন্তু এগুলো হয়ে যায়, ঠিক আছে। কিন্তু তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো সুপরিবর্তনশীলতা, এগুলো কুইক হয়ে যায়, এগুলো নিয়ে সমস্যা হয় না, তাড়াতাড়ি পরিবর্তন করা যায় এগুলো, এর জন্য বলছে সুপরিবর্তনশীলতা বা ফ্লেক্সিবিলিটি। আরেকটা হচ্ছে দুষ্পরিবর্তনশীলতা। কোনো সংশোধনী সংবিধান সংশোধনী আইন যদি পাস করতে হয়, যেমন আমরা যদি বলি লাস্ট যে আমাদের সিএএ বিল পাস হয়েছে, তো সেই বিলের ক্ষেত্রে দেখো, মানে যখন সংবিধান সংশোধনী কোনো বিল পাস করতে হয়, তখন লোকসভা রাজ্যসভায় ভোটাভুটি হবে, সেখানে যদি সেটা পাস হয়, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের যে টোটাল 28টা অঙ্গরাজ্য, সেই 28টার মধ্যে মানে অর্ধেক সংখ্যক অঙ্গরাজ্যের কিন্তু সেখানে সমর্থন থাকতে হবে, তারপরে গিয়ে রাষ্ট্রপতি সিগনেচার করবেন, তারপরে গিয়ে সেটা হচ্ছে আইনে পরিণত হবে। তাহলে এটা কিন্তু একটা ছোটোখাটো প্রসেস নয়, এটা একটা বিশাল বড় প্রসেস, মানে বেশ জটিল একটা প্রসেস। যার জন্য ভারতবর্ষের যে সংবিধান, সেটাকে বলছে যে ফ্লেক্সিবিলিটির অংশ আছে, আবার রিজিডিটি অর্থাৎ দুষ্পরিবর্তনশীলতাও রয়েছে, দু রকমের বৈশিষ্ট্যর সমন্বয়। সেকেন্ড পেজে আমরা চলে আসছি। দেখো বলছে যে মূল সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম সমাজ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র বলে ঘোষণা করেছে। তাহলে ভারতের যে একেবারে মূল সংবিধান, একেবারে প্রথম যখন সংবিধান প্রণীত হয়, তখন ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলা হচ্ছে? সার্বভৌম গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। প্রস্তাবনা জিনিসটা কি? দেখো, যে কোনো একটা বই যখন পাবলিশ করা হয়, সেই বইয়ের একটা প্রিফেস থাকে, ঠিক আছে, যেখানে ধরো বইয়ের একটু সারাংশ হিসেবে থাকে। তো এটা হচ্ছে ধরো সংবিধানের সারাংশ পুরোপুরি বলা যায় না, তবে একটা কাঠামোগত একটা অবস্থান এখানে বর্ণনা করা হচ্ছে, ঠিক আছে। ভারতের যে সংবিধানের একটা কাঠামো, মূল যে কাঠামো, সেটা বর্ণনা করা হয়েছে, এটা বলতে পারো। তো সেই প্রস্তাবনায় কি কি বলা হচ্ছে? ভারতকে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এটা প্রথমে ছিল। কিন্তু আমরা দেখেছি যে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটো শব্দ কিন্তু যুক্ত করা হয়েছে। তাহলে 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে দুটো শব্দ, একটা হচ্ছে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ, এই দুটো শব্দ কিন্তু অ্যাড করা হয়েছে। তাহলে বর্তমানে প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়? যে ভারতবর্ষ হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আর হচ্ছে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে সমাজতান্ত্রিক আর হচ্ছে ধর্মনিরপেক্ষ, এগুলো কিন্তু প্রথমে ছিল না, এগুলো 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে এগুলোকে যুক্ত করা হয়েছে। এবার দেখো, এই যে ইংলিশ টার্মগুলো আমাদের একটুখানি জানার দরকার। যেমন সার্বভৌম মানে হচ্ছে সোভেরিয়ান, সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশ্যালিস্ট, আর ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে সেকুলার, তারপরে গণতান্ত্রিক মানে হচ্ছে ডেমোক্রেটিক, আর সাধারণতন্ত্র মানে হচ্ছে রিপাবলিক, ঠিক আছে। এইগুলো সম্পর্কেও তোমাদের আমি পরে গিয়ে বলবো যে এগুলো প্রত্যেকটা জিনিস কি। এগুলোর থেকে আমাদের কিসের প্রশ্ন আসে? বিভিন্ন ইন্টারভিউ দিতে গেলে সেখানে কিন্তু আমাদের ইন্টারভিউতে পরীক্ষায় ধরে যে সার্বভৌম বলতে কি বোঝো, সমাজতান্ত্রিক বলতে কি বোঝো, ধর্মনিরপেক্ষ মানে কি, এই ধরনের প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে ধরে থাকে। নেক্সট দেখো, প্রস্তাবনায় উল্লিখিত ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্বের আদর্শগুলি ভারতীয় সংবিধানের খসড়া হিসেবে পরিচিত।
ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনার যে খসড়া সেগুলো কোনগুলোকে বলছে? ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্ব, এই আদর্শগুলো। ঠিক আছে, এবার এর ইংলিশ টার্মগুলো দেখো। এই যে ন্যায় বিচার মানে হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার মানে কি? জাস্টিস। স্বাধীনতা মানে হচ্ছে লিবার্টি, স্বাধীনতা মানে কি? লিবার্টি। তারপরে যে সমতা মানে ইকুয়ালিটি, সমতা মানে ইকুয়ালিটি। আর সৌভ্রাতৃত্ব মানে হচ্ছে ফ্রেটার্নিটি। দেখো এই টার্মগুলো কেন ইউজ করতে বলছি, কারণ বিভিন্ন এক্সামে কিন্তু আমাদের হয়তো এই টার্ম দিয়েই কোশ্চেন দিল। ঠিক আছে, হয়তো বেঙ্গলি ভার্সানটা দিল না, ইংলিশেই কোশ্চেনটা দিল, যদিও বা এখন সব কিছুই মোটামুটি বাংলা হয়ে গেছে, অসুবিধা হয় না। নেক্সট দেখো, 1946 সালের 13ই ডিসেম্বর গণপরিষদে পণ্ডিত জওহরলাল নেহেরু কর্তৃক উত্থাপিত উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব হলো প্রস্তাবনার মূল উৎস। তাহলে এই যে ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনা, ঠিক আছে, ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনাটা কোথা থেকে আসছে, কে প্রথম এটাকে উত্থাপন করেছিল? সেটা হচ্ছে জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি দেখো এই যে উদ্দেশ্য সমূহ সংক্রান্ত প্রস্তাব পেশ করেছিলেন, যেটাকে ইংলিশ টার্মটা আমি লিখেছি, যেগুলো ইম্পর্টেন্ট ইংলিশ টার্ম সেগুলো আমি তোমাদের লিখে দিয়েছি। দ্য অবজেক্টিভ রিসলিউশন, দ্য অবজেক্টিভ রিসলিউশন। ঠিক আছে, তিনি যে উত্থাপন করেছিলেন সেটা কবে? 1946 সালের 13ই ডিসেম্বর। তো এর মাধ্যমেই কিন্তু এটাই হচ্ছে সংবিধানের যে প্রস্তাবনাটা রয়েছে সেই প্রস্তাবনার মূল উদ্দেশ্য। তাহলে প্রস্তাবনাটা কি আমরা দেখলাম, এবং সেটার উদ্দেশ্যটা সেটা কে করেছেন সেটাও আমরা দেখে নিলাম। এবার দেখো এই যে ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা সম্পর্কে ধরো সুপ্রিম কোর্টে দুবার দুটো ঘটনা ঘটেছে। কি কি ঘটনা ঘটেছে দেখে নাও। 1960 সালের বেরুবারি মামলায় সুপ্রিম কোর্ট জানায় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। তাহলে প্রস্তাবনা নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে, যে প্রস্তাবনাটা রয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, আমরা এখন সেটাকে বলছি প্রস্তাবনা। সেই প্রস্তাবনাটাকে বলছে যে বেরুবারি মামলায় 1900 কত সাল? 60 সালে যে বেরুবারি মামলা হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট বললো যে এই যে প্রস্তাবনাটা সেটা ভারতের সংবিধানের অংশ নয়, সেটা ভারতীয় সংবিধানের পার্ট নয়। এরপরে 1973 সালে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট জানায় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, মানে এরই একটা পার্ট। বলছে প্রস্তাবনা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ, একটা পার্ট। তো এটা কত নং? এটা হচ্ছে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় এটা বলছে। তাছাড়া আরও কি বলছে দেখো, 1973 সালের ওই মামলায়, অর্থাৎ এই যে কেশবানন্দ ভারতী মামলায় আরও বলা হচ্ছে যে 368 নং ধারা অনুসারে প্রস্তাবনার সংশোধন করা গেলেও মূল কাঠামোর কোনো পরিবর্তন হয় না। পরীক্ষায় কিন্তু এই টার্মটা দিয়ে খুব দেয় পরীক্ষায়, যে কোন মামলায় বলা হয়েছে যে মূল কাঠামোর কোনো পরিবর্তন করা যায় না। এটা কেশবানন্দ ভারতী মামলা। ঠিক আছে, আর কি বলছে দেখো, 368 নং ধারায় বলা হচ্ছে যে তোমার প্রস্তাবনাটা কিন্তু সংশোধন করা যায়। আমাদের যে প্রস্তাবনাটা রয়েছে সেটা অলরেডি একবার প্রস্তাবনাটা সংশোধন হয়েছে, তাই না? আমরা অলরেডি দেখেছি যে একবার প্রস্তাবনাটা সংশোধন হয়েছে। তাহলে প্রস্তাবনা বলছে যে সংশোধন করা গেলেও কিন্তু এর যে মূল কাঠামো, মূল যে বেস, সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। ওকে, তাহলে দুটো মামলা নিয়ে আমরা পড়লাম এবং তাদের যে বক্তব্য সেটা আমরা জানলাম। এবার হচ্ছে এই যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাটাকে বিভিন্ন ব্যক্তিত্ব তারা বিভিন্নভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন। কে কি বলেছেন এই সম্পর্কে, এখান থেকে আমাদের প্রশ্ন থাকে যে এই কথাটা কে বলেছেন। যেমন KM মুন্সি, তিনি প্রস্তাবনাটাকে বলছেন যে পলিটিক্যাল হরোস্কোপ। এই পলিটিক্যাল হরোস্কোপ মানে কি? হরোস্কোপ মানে হচ্ছে রাজনৈতিক, ধরো পলিটিক্যাল মানে রাজনৈতিক, আর হরোস্কোপ মানে হলো রাশি। আমাদের যেমন এই যে বিভিন্ন রাশি হয় না, কারো ধরো তুলা রাশি, কারো ধরো মিথুন রাশি, সেটা আর কি। তাহলে পলিটিক্যাল হরোস্কোপ তিনি বলছেন। তাহলে কে বলছেন? মুন্সি, KM মুন্সি। তোমাদের জন্য আমি একটা ট্রিক্স বানিয়েছি, সেই ট্রিক্সটা কি, যে ধরো আমরা রাশি চেক করছে, এবার বলছে যে কে এই মুন্সি, হ্যাঁ রাশি চেক করে বলছে যে কে এই মুন্সি, তার মানে কি
কে এম মুন্সি, মানে কে এম মুন্সি হচ্ছে পলিটিক্যাল হরোস্কোপ। পলিটিক্যাল হরোস্কোপকে কে এম মুন্সি, কে এম মুন্সি। এরপর দেখো আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার তিনি সংবিধানের প্রস্তাবনাটাকে কি হিসেবে অভিহিত করেছেন? তিনি বলছেন যে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন, এ কি নোট টু দ্য কনস্টিটিউশন। এটা কিভাবে মনে রাখবো যে আর্নেস্ট বার্কার এটা বলেছেন? দেখো কি মানে কি চাবি, কি মানে কি চাবি, আর আর্নেস্ট বার্কার, ধরো আমি বলছি যে তোমার কাছে একটা মানে একজন কি করেছে তোমার বাড়িতে, সে বার্গারটাকে একটা ডয়ারে রেখে দিয়েছে। এবার তুমি কি করবে? সেখানে কি চাবি দিয়ে তারপরে সেই বার্গারটাকে খুলবে, ঠিক আছে? মানে বার্গার সেটা হচ্ছে বার্কার আর কি। তাহলে এটা মনে থাকবে যে আর্নেস্ট বার্কার বলেছেন কে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন, এ কি নোট টু দ্য কনস্টিটিউশন আর্নেস্ট বার্কার। আর হচ্ছে কে এম মুন্সি, কে এম মুন্সি পলিটিক্যাল হরোস্কোপ, ঠিক আছে, পলিটিক্যাল হরোস্কোপ। নেক্সট দেখো ঠাকুরদাস ভার্গবের মতে প্রস্তাবনা হলো সংবিধানের আত্মা। একটা জিনিস হচ্ছে সংবিধানের আত্মা বা দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, কে বলেছেন? ঠাকুরদাস ভার্গব। ঠাকুর যেখানে থাকবে আত্মা সেখানেই থাকবে, যেখানে ঠাকুর থাকবে সেখানে আত্মা থাকবে, তাই না? ঠাকুরের সাথে তো আত্মাটা জড়িত, তাহলে সবার সাথে জড়িত। ঠাকুরদাস ভার্গবের মতে বলছে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের আত্মা বা দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হচ্ছে। এরপর বলছে যে নানা পালকিওয়ালা, নানা পালকিওয়ালা তিনি প্রস্তাবনাটাকে বলছে সংবিধানের পরিচয়পত্র। বলছে যে প্রিমেবল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বিং ইটস আইডেন্টিটি কার্ড, আইডেন্টিটি কার্ড বা সংবিধানের পরিচয়পত্র কে বলেছেন? নানা পালকিওয়ালা। এটা কিভাবে মনে রাখবে? দেখো ধরো পালকিতে কেউ যাচ্ছে, এবার পালকি মানে এটা একটা যানবাহন আমরা হিসেবে যদি ধরি, তাহলে তুমি পালকিতে উঠেছো, তোমার আইডেন্টি কার্ড দেখাও, তোমার পরিচয়পত্র দেখাও, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে নানা পালকিওয়ালা তিনি কি বলেছেন? যে সংবিধানের পরিচয়পত্র বলেছেন, প্রস্তাবনাটাকে তিনি বলেছেন সংবিধানের পরিচয়পত্র বা হচ্ছে আইডেন্টিটি কার্ড। ওকে, নেক্সট দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটাকে এখনো পর্যন্ত একবার সংশোধন করা হয়েছে। কতবার? একবার সংশোধিত করা হয়েছে। অলরেডি আমরা দেখেছি যে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ এগুলো অ্যাড করা হয়েছে, তাই না? এগুলো প্রথমে ছিল না, এগুলো অ্যাড করা হয়েছে। তাহলে কি একবার মাত্র সংশোধন করা হয়েছে এই প্রস্তাবনাকে, ঠিক আছে? আমরা প্রস্তাবনা নিয়ে স্টাডি করছি। দেখো 1976 সালের 42তম যে সংবিধান সংশোধনী রয়েছে, সেই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র, তার সাথে আছে সংহতি, ঠিক আছে, সংহতি, এই শব্দগুলো কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে? আমরা তো এমনি সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এটা তো বলি, তাছাড়াও যে খসড়া রয়েছে সেই খসড়ার মধ্যে এই সংহতি কথাটা কিন্তু রয়েছে, ঠিক আছে? বা এই যে সংহতিকে ইংলিশে বলা হয় ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি, এটা মাথায় রাখবে। তাহলে 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং সংহতি এই শব্দগুলো কিন্তু যুক্ত করা হয়েছে। দেখো তোমাদের আমি যা যা করাবো তার থেকে আমি তোমাদের এমসিকিউ দেব, ঠিক আছে? এক একটা ক্লাস এভাবে করে কমপ্লিট করাবো এবং তার সাথে সাথে কিন্তু এমসিকিউ যত রকম, যত পরীক্ষায় তোমাদের এমসিকিউগুলো এসেছে এখান থেকে, সেই এমসিকিউগুলো করবো, তোমরা নিজেরাই সেগুলো করারও চেষ্টা করবে। তো আজকে জাস্ট এইটুখানি, আজকের ফার্স্ট ক্লাসটা একটু ছোট করেই করলাম, প্রস্তাবনাটা মেনলি আমরা আলোচনা করলাম। এরপরে যে উৎসগুলো কি কি রয়েছে, অর্থাৎ ভারতবর্ষের যে সংবিধান সেটা কোথা থেকে, কোন কোন পার্টগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা স্টাডি করব। তো ঠিক আছে, আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।